আসসালামু আলাইকুম। ইজিটিং এটিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে কিছু আলোচনা করব। ইতিপূর্বে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুসরণী 2.1 যেটা সমানুপাত নিয়েছিল সেটা নিয়ে বেশ কিছু আলোচনা হয়ে গেছে। একটা লেকচার ছিল, আশা করি তোমরা সেই লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছো। একই অনুশীলনীর সমানুপাত এবং লাভ ক্ষতি, সমানুপাত পার্টটা অলরেডি আমরা করে ফেলার চেষ্টা করছি। আজকে আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে বইয়ের অনুশীলনী 2.2। একটা জিনিস বলে রাখি, এই লাভ ক্ষতি করার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে লাভ বা ক্ষতি কি। লাভ বা ক্ষতি হইতেছে গিয়ে, ধরলাম আমরা একটা জিনিস, মনে করি আমি একজন দোকানদার, আমি একটা জিনিস 5 টাকা দিয়ে কিনে আনলাম এবং সেটা 7 টাকায় বিক্রি করলাম। তাহলে কি 5 টাকা কেনার জিনিস 7 টাকা যখন আমরা বিক্রি করলাম, তাহলে আমাদের কি হলো? 2 টাকা লাভ হলো। কারণ কি? ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্যটা বেশি। তাহলে আমরা বলতে পারি লাভ কিসের উপর নির্ভর করতেছে? লাভটা হইতেছে গিয়ে আমি যা কিনতেছি তার থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হচ্ছে লাভ। আবার আমরা 20 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 18 টাকাতে বিক্রি করলাম, তাহলে কি হলো? আমাদের 2 টাকা লস হলো। এখানে এই যে 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 60 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আবার 20 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 18 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্যর সাথে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে লাভ হচ্ছে, আবার ক্রয় মূল্যের সাথে যদি বিক্রয় মূল্যটা কম হয় তাহলে ক্ষতি হচ্ছে। এই ধরনের বেশ কিছু আলোচনা নিয়ে আজকের এই অনুশীলনীটা আমরা চেষ্টা করব। অনুশীলনী অঙ্কগুলো করার জন্য একটু বলে রাখি, এই অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, প্রায় 15-16টা অঙ্ক আছে এবং কিছু কিছু অঙ্ক অলমোস্ট একই রকম। তো আমরা করব কি, একই ধরনের অঙ্কগুলো একটু টাচ করার চেষ্টা করব, বাকিগুলো তোমরা বাসাতে চেষ্টা করবা। কোনো কারণে যদি তোমরা না পারো তাহলে আমাকে নক করতে পারো। আগেই বলে রাখি, তোমরা আমার চ্যানেলটা যারা ইতিপূর্বে দেখেছো, আমি চেষ্টা করি কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে সহযোগিতা করার জন্য। ইজিটেক 18 একটি ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে গিয়ে একটি ফেসবুক পেজ, ইউটিউব এবং এফবি পেজ। তোমাদের যাদের মনে হচ্ছে যে এটা তোমাদের বেশ উপকারে হচ্ছে এবং তোমার বন্ধুদের উপকার করা সম্ভব, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে আজকের অনুশীলনীটা শুরু করা যাক। অনুশীলনীর প্রথম অঙ্কটা হচ্ছে, যেখানে বলা আছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলো, কত টাকা লাভ হয়েছে? খেয়াল করো, একজন দোকানদার 1 মিটার কাপড় কিনছে কয় টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। এবং কত মিটার কাপড় কিনছে? 5 মিটার কাপড় কিনছে। কেনার পরে উনি করলো কি, প্রতি মিটার 25 টাকা করে 225 টাকা করে বিক্রি করে দিল। তাহলে কত টাকা লাভ হয়েছে? তাহলে প্রথমে হইতেছে কি, আমাদের দেখতে হবে এখানে 1 মিটার কিনছে কয় টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। তাহলে 5 মিটার কত টাকা দিয়ে কিনলো? আমরা এখানে লিখতে পারি, এটা যদি উত্তর লিখি, দোকানদার প্রতি মিটার মানে 1 মিটার, 1 মিটার কাপড় কিনে 200 টাকা দিয়ে। সুতরাং 5 মিটার কাপড় কিনে 200 গুণ 5 এত টাকা দিয়ে, তার মানে কি 1000 টাকা দিয়ে। ওনার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার 1 মিটার কাপড় বিক্রয় করে কয় টাকা দিয়ে? 225 টাকা দিয়ে।
সুতরাং উনি কয়েক মিটার কিনছিল, 5 মিটার, আবার কয় মিটার বিক্রি করছে, সেই 5 মিটারই। সুতরাং 5 মিটার কাপড় বিক্রয় করে 225 গুণ 5 এত টাকা দিয়ে, তাহলে কত আসে? 5 5 25, 5 দোকানে 10 আর 2 হচ্ছে গিয়ে 12, 12 2, 5 দোকানে 10, হাতে 1 ছিল মানে 11 এত টাকা দিয়ে। এখন এখানে কি হয়েছে? 1000 টাকা দিয়ে কিনছে, 1125 টাকা দিয়ে বিক্রি করলো, তাহলে ওনার কত হয়েছে? লাভ। সুতরাং লাভ হয়েছে, লাভ কত আমরা জানি, লাভ হচ্ছে কি, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 1125 আর ক্রয় মূল্য কত? 1000। এটা কি টাকা? তাহলে কি লিখতে পারি আমরা? 125 টাকা, মানে 125 টাকা ওনার লাভ হয়েছে। এইসব জিনিস কিন্তু আমরা দৈনন্দিন জীবনে চলাফেরাতে পেয়ে থাকি। সুতরাং এই ধরনের অঙ্ক মানে না বোঝার আসলে কিছুই নাই, জাস্ট প্রশ্নটা তুমি যদি ঠিক মতন পড়ো এবং নিজের সাথে যদি মিলাও, মনে করো তুমি একটা জিনিস কিনে আনছো এবং একটা জিনিস বিক্রি করছো, কত টাকায় কিনলা, কত টাকায় বিক্রি করলা। যদি কেনার থেকে বিক্রয়টা বেশি হয় লাভ হয়েছে, কেনার থেকে বিক্রয়টা যদি কম হয় তাহলে ক্ষতি হয়েছে। এই হচ্ছে মূল থিম। চলো পরেরটা করি। 3 আর 4 আমরা 2 আর 3 করলাম না, কারণ 2 আর 3 এই ধরনের জিনিসগুলো আগেই বলে রাখছি যে প্রতিটা অঙ্ক আসলে করার কিছুই নাই, তোমরা বাসায় কিন্তু সবগুলো প্র্যাকটিস করবা। তোমাদের কাজ হচ্ছে গিয়ে এখান থেকে যদি তোমরা কোনো সহযোগিতা পাও, সেই সহযোগিতা অনুযায়ী বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা। আচ্ছা চলো আমরা পরের অঙ্কটা করি। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা কি লাভ হয়? এখন খেয়াল করো, এর আগের অঙ্ক কিন্তু আমরা দেখছি যে এত মিটার কিনলো এত টাকা দিয়ে, বিক্রি করলো এত টাকা দিয়ে, মানে লাভ হয়েছে। আর এখানে হয়েছে গিয়ে লাভ তো হয়েছে সেটা বুঝাই গেল, কারণ 52 টাকায় কিনছে 55 টাকায় বিক্রি করছে, এটা লাভ হয়েছে। এখন জিনিসটা হইতেছে গিয়া বিক্রয় যে করলো আসলে কত পার্সেন্ট লাভ হলো বা শতকরায় কত টাকা লাভ হলো। তো আমরা প্রথমে কি করতে পারি, এখানে প্রথমে আসলে কত টাকা লাভ হয়েছে সেটা আগে বের করি। এখানে ক্রয় মূল্য কত? 52 টাকা, বিক্রয় মূল্য 55 টাকা। সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, কারণ লাভ মানেই হচ্ছে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে। ক্রয় মূল্য, এখন এখানে বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 52 টাকা। এখানে যে টাকা যে ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় ভুল হবে। 3 টাকা। এখন কথা হচ্ছে কি 3 টাকা কিসে লাভ হয়? 3 টাকা লাভ হয় হচ্ছে কি কোনো একটা জিনিস 52 টাকা দিয়ে কিনলো, সেখানে বিক্রি করে 3 টাকায় লাভ হলো। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে 52 টাকা ক্রয় মূল্যে লাভ 3 টাকা। সুতরাং 1 টাকায় যদি কিনতো তাহলে কি লাভটা আরেকটু কম হতো, তাহলে 3 ভাগ
52 টাকা। এখন 100 টাকায় যদি কিনতো তাহলে ক্রয় মূল্যটা যদি 100 টাকা হতো তাহলে কত হইতো? 3 গুণ 100 আর নিচে হচ্ছে 52। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, 3-এর সাথে কি 52 ভাগ যায়? যায় না। তাহলে কি করা যায়? এখানে আমরা যদি এইভাবে লিখি যে 4 13 কত? 4 13 হচ্ছে 52, 3 4 12, 4 1 4, 1 5 52, আর এদিকে হচ্ছে 4 25 100। তার মানে কি এখানে 25 আর গুণ 3 হলো 75 আর নিচে হচ্ছে 13। তাই তো? ক্যালকুলেশন তো ঠিক আছে আশা করি। এইটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে কি লেখা যায়? 5 13 65, 65 সাথে 10 যোগ করলে হচ্ছে 75 আর এখানে হলো 13। এটা কি? এত পার্সেন্ট। সুতরাং 5 এত পার্সেন্ট লাভ হয়। এটাই হচ্ছে নির্ণয়ের উত্তর। উত্তর হচ্ছে 5/13%। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা ওই ধরনেরই। আমরা পরের একটা অঙ্ক করি। আমরা কিন্তু আগেই বলছি যে সবগুলো অঙ্ক করব না, আমরা করব কি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বা একই রকমের অঙ্কগুলো সেইগুলো তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এখন এখানে প্রশ্নটা আগে কি লিখি। একটা জিনিস খেয়াল করো, প্রশ্ন হঠাৎ করে দেখে অঙ্কটা সহজ বা কঠিন যাই মনে হোক না কেন, প্রশ্নটা তুমি যদি কয়েকবার পড়ো তাহলে তোমার কাছে কিন্তু অঙ্কটা এমনিতেই সহজ মনে হবে। তাহলে একটু দেখি এখানে কি লিখছে যে প্রতি মিটার মানে 1 মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের কয় টাকা লাভ হয়? 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? 1 মিটার কাপড় কিনে কয় টাকা দিয়ে? 125 টাকা দিয়ে। আর বিক্রয় করে হইতেছে কয় টাকা দিয়ে? 150 টাকা দরে। দোকানদারের লাভ হয় কত? দোকানদারের লাভ হয় হইতেছে গিয়ে 2000 টাকা। তাহলে এটা আমরা কি করতে পারি? এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 125 আর বিক্রয় মূল্য হচ্ছে 150। তাহলে লাভ কত? লাভ হচ্ছে গিয়ে, আচ্ছা অঙ্কটা আমরা করি। উত্তর এখানে ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। আমরা জানি লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য, সংক্ষেপে লিখলাম, বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে কত? 150 বিয়োগ হচ্ছে 125, এত টাকা। তার মানে হচ্ছে 25 টাকা। এখন এই 25 টাকা লাভ হয় হচ্ছে গিয়ে 1 মিটার কাপড়ে। 1 মিটার কাপড় উনি 125 টাকা দিয়ে কিনে 150 টাকা দরে বিক্রি করছে, যে কারণে ওনার 1 মিটারে লাভ হয় হইতেছে গিয়ে 25 টাকা। তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা আমরা বুঝতে পারছি যে 25 টাকা লাভ হয় হচ্ছে গিয়ে 1 মিটার কাপড়ে। আর প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে হচ্ছে 2000 টাকা ওনার লাভ হয়েছে কত মিটার কাপড়ে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। সুতরাং 1 টাকা লাভ হবে 1/25 মিটার কাপড়ে। সুতরাং ওনার লাভ হয়েছে কত টাকা? 2000 টাকা। তাহলে 2000 টাকা লাভ হবে, 2000 আর এখানে কি গুণ ছিল? 1 ছিল, আর নিচে হচ্ছে 25 মিটার কাপড়ে। তাহলে আমরা কি জানি? 8 25 হচ্ছে গিয়ে 200 আর এখানে 0।
তার মানে কি ওনার লাভ হয়েছে কত মিটার কাপড়ে 2000 টাকা? 80 মিটার কাপড়ে উনি 2000 টাকা লাভ করে 80 মিটার কাপড় বিক্রি করে। আচ্ছা, প্রশ্নটা যদি এরকম থাকতো যে প্রতি মিটার কাপড় 125 টাকা দরে ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে 80 মিটার কাপড়ে ওনার কত টাকা লাভ হলো, তাহলে কিন্তু অঙ্কটা ঘুরে যাবে। তার মানে 1 মিটারের কাপড় 1 মিটারে লাভ হয় 25 টাকা, সুতরাং 80 মিটারে লাভ হয় এত টাকা। যাই হোক, আমরা 6 নম্বর অঙ্কটা করলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবা, কারণ যত প্র্যাকটিস করবা তোমাদের কাছে অঙ্কগুলো তত সহজ মনে হবে। চলো পরের অঙ্কটা করি। এখানে আছে কি 8 নম্বর অঙ্কে 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়? এখন অঙ্কটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের কিন্তু এখানে দেওয়া নেই যে কত টাকা বা শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। যদি এমন হইতো যে 25 মিটার কাপড় যে মূল্য ক্রয় করে একটা ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতাম। এখন এখানে ক্রয় মূল্যটা কিন্তু দেওয়া নেই। আমাদের কি করতে হবে? একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে করতে হবে, কারণ ক্রয় মূল্য যা, এখানে ক্রয় মূল্য যা সেই মূল্যে কি আবার বিক্রয় করছে। তার মানে কি এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই তো? যদি তাও হয়, আমরা যদি অঙ্কটা এইভাবে শুরু করি, প্রশ্ন মতে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাহলে ধরে নিলাম যে 25 মিটার, তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরলাম ক টাকা, বা আমরা কেউ চাইলে এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, জেড ধরতে পারি, যা মন চাই তাই ধরতে পারি। ধরলাম হচ্ছে এখানে ক টাকা। আবার যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? ওই ক টাকাই হবে, তাই তো? এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, কারণ আমরা কাপড় কিনছি কয় মিটার? 25 মিটার, আর বিক্রি করছি কত মিটার? 20 মিটার সেই মূল্যে। মানে আমরা যত টাকা দিয়ে 25 মিটার কিনছি তত টাকা দিয়ে কিন্তু আমরা আবার 20 মিটার বিক্রি করছি। তাহলে এখানে কিছু করার আগে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটা লাভই হয়েছে, কিন্তু কারণ আমি কিনলাম হইতেছে গিয়ে যত টাকা দিয়ে, ধরলাম 20 টাকা দিয়ে আমরা 25 মিটার কিনছি, আবার 20 টাকা দিয়ে কি করছি? 20 মিটার বিক্রি করছি। আমার হাতে কিন্তু 5 মিটার এখনও আছে, তাই তো? তার মানে কি প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু লাভ হয়েছে, কিন্তু আমাদেরকে কী করতে হবে? করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি ক টাকা হয়, আমাদের তো অঙ্কটা করতে হবে। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? ক টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক ডিভাইডেড 25 টাকা। আবার আমরা যদি লাভের খাতায় হিসাব করি যে 20 মিটার, এটা গেল কি? এটা গেল ক্রয় মূল্যের পার্ট। এবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? ক
টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক ডিভাইডেড 20 টাকা। এখন খেয়াল করো, আমরা তো এমনিতে ধরে বুঝে গেছি যে এটার একটা লাভ হয়েছে, কারণ যা ছিল তার থেকে কম প্রোডাক্ট আমরা সেই দামে বিক্রি করছি, তার মানে আমাদের লাভ হয়েছে। আমরা কিন্তু আরেকটাভাবে বুঝতে পারি যে লাভ হয়েছে। ধরলাম দুইটা ভগ্নাংশের যদি লব, এই যে লব এবং এখানে কি আছে হর, দুইটা ভগ্নাংশের লব যদি একই হয়, যেমন এখানে লব কি আছে, এখানে লব আছে হচ্ছে একটা হচ্ছে ক ডিভাইডেড 25, আর একটা কি আছে ক ডিভাইডেড 20। একটা সিম্পল মেথড, যদি দুটা ভগ্নাংশের লব একই হয় সেক্ষেত্রে হর যেটা ছোট সেটাই হচ্ছে কি বড়, তাই তো? এটা তো আমরা জানি, তারপরও আবার একটু বলে রাখলাম সহজ হিসাব, কারণ পরীক্ষার হলে অনেক কিছু মনে রাখা সম্ভব না, বাট যদি আমরা ছোটোখাটো ট্রিক্স মনে রাখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং সহজে করতে পারবো। তাহলে কী হয়েছে, লাভ কত হয়েছে? লাভটা যদি আমরা বের করি, আমরা জানি কি লাভ মানে হইতেছে কি বিক্রয় মূল্য ডিভাইডেড বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, মানে বিক্রয় এবং বিয়োগ কি ক্রয়। বিক্রয় কত? বিক্রয় হচ্ছে ক ডিভাইডেড 20, আর ক্রয় কত? ক ডিভাইডেড 25। তোমরা কিন্তু এটা সুন্দর করে লিখবে যে বি এবং ক্রয় এরকম না, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এভাবেই লিখবা। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 20 এবং 25-এর লসাগু কত? একটু লসাগুটা করে নেই। যদি আমরা 5 দিয়ে করি তাহলে 4 5 20 এবং 5 5 কত? 25, তাই তো? তাই না? তাহলে এটার লসাগু কত হবে? বলো কত হবে? এটার লসাগু হবে হচ্ছে কি 5 5 25 আর 4 25-এ 100। খেয়াল করো 100। তাহলে এখানে 5 20-এ 100, তার মানে 5 ক, আর এখানে হচ্ছে 4 ক। তাহলে লাভ কত? 5 ক থেকে 4 ক যদি বাদ দেই, ক ডিভাইডেড 100। এখন তার শতকরা এখানে লাভ হয়েছে কত? এখানে লাভ হয়েছে হচ্ছে ক ডিভাইডেড বাই 100। এখন প্রশ্ন অনুযায়ী আমাদের বের করতে হবে কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ক ডিভাইডেড 25 টাকা ক্রয়ে লাভ কত? ক ডিভাইডেড 100 টাকা। সুতরাং 1 টাকা ক্রয়ে লাভ কি হবে? ক ডিভাইডেড 100 ভাগ কি? ভাগ হচ্ছে ক ডিভাইডেড 25, এটা টাকা, তাই তো? তাই না? তাহলে 100 টাকা ক্রয়ে লাভ, এইটাকে আমরা একটু যদি এখানে ফ্রেশ করে করি, এখানে যদি করি একটু কালারটা চেঞ্জ করে যাতে বুঝতে সহজ হয়। এখানে কত আছে? ক বাই 100, এই ভাগটাকে আমরা যদি গুণ করে ফেলি তাহলে কি আসতেছে? উপরে 25 চলে যাবে, নিচে ক চলে আসবে। এটা কিন্তু জাস্ট এইখানটাতে আমরা করছি, আর এখানে কি আছে? গুণ 100, তাই তো? এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি ক এবং ক কাটা 100 এবং 100 কাটা, তাহলে কত আসতেছে? 25%। তাহলে উত্তর হবে কি 25% লাভ হলো। শেষ। অঙ্কটা কিন্তু সহজ। তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ যতগুলো প্রোডাক্ট কিনছে যে টাকা দিয়ে, তার থেকে আরও কম প্রোডাক্ট বিক্রি করছে সেই টাকা দিয়ে। এর মানে কি সে একটা টাকাও পেলো এবং সঙ্গে তার প্রোডাক্ট কিছু রয়েও গেল, তার মানে কি মোটার বেলায় তার লাভ হলো। এই হচ্ছে অবস্থা। তোমরা বাসায় যদি এই অঙ্কটা আবার বেশ বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে আরও সহজ মনে হবে। চলো আমরা 9 নম্বর অঙ্কটা করি।
এখানে কি চাইছে বা কি বলছে, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে এবং 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো। খেয়াল করো 5 টাকা কয়টা আমলকি কিনছে, 5 টাকা আমলকি কিনছে হচ্ছে, এটা ঠিক আগের অঙ্কের মতনই, 5 টাকায় আমলকি কিনছে হচ্ছে কয়টা, 8টা, আর 5 টাকা বিক্রি করছে কয়টা, 6টা। শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো, এটা কিন্তু বুঝাই যাচ্ছে এটা লাভ হয়েছে। কারণ 5 টাকায় যদি এমন হইতো যে 5 টাকায় উনি 8টা কিনছে কিন্তু 4 টাকায় 8টা বিক্রি করছে, তাহলে ক্ষতি হইতো। কিন্তু এখন এখানে দেখা গেছে কি, যতগুলো প্রোডাক্ট কিনছে যেই টাকা দিয়ে, সেই টাকায় তার থেকে কম প্রোডাক্ট বিক্রি করছে, তার মানে কি তার কাছে কিছু প্রোডাক্ট রয়ে গেছে। তাহলে অঙ্কটা আমরা করি। 5 টাকায় কি করছে উনি, 8টি আমলকি ক্রয় করে। তাহলে আমরা যদি একটি সংখ্যা বের করি, যেহেতু আমাদের লাভ ক্ষতি বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 8টি আমলকি ক্রয় করে 5 টাকা। সুতরাং একটি আমলকি ক্রয় করে 5/8 টাকায়। এটা গেল একটা পার্ট, এটা হচ্ছে ক্রয়ের পার্ট গেল। এরপরে আমরা করব কি, আমরা করব হচ্ছে গিয়ে যে 6টি আমলকি বিক্রয় করে কয় টাকায়, 5 টাকায়। সুতরাং একটি আমলকি বিক্রয় করে 5/8 টাকায়। 5/8 তো না, 6/8। 6টি আমলকি আটটি আমলকি ক্রয় করে কয় টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। 5/6। ফ্রেশ করে লিখি, 6টি আমলকি বিক্রয় করে কয় টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। তাহলে একটি আমলকি বিক্রি করে কত, 5/6 টাকা দিয়ে। এখন খেয়াল করো, একটু আগে আমি যেটা বলছিলাম, যদি দুইটা ভগ্নাংশের লব সমান হয়, দুটি ভগ্নাংশের লব সমান হলে যেটি ছোট হরের ভগ্নাংশ হচ্ছে বড়। এখন কি হয়েছে, এটা লাভ হয়েছে। লাভ মানে হইতেছে গিয়ে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে কি লিখতে পারি, 5/6 বিয়োগ 5/8। 6 আর 8-এর যদি লসাগু করি তাহলে কত আসতেছে, 6 8 2 3 বার আর 4 বার, তার মানে 3 বার 3 4 12, 12 দোকানে 24। তাহলে এখানে কত আসতেছে, 24। তাহলে 4 6 24, 4 5 20, 3 8 24, 3 5 15। তার মানে কি, তার মানে হচ্ছে 5/24 এত টাকা কি লাভ। এখন 5/8 টাকা ক্রয়ে লাভ হচ্ছে কত,
5/24 টাকা। সুতরাং 1 টাকায় ক্রয়ে লাভ হচ্ছে 5/8 ভাগ 5/24। একটু এখানে ক্লারিফাই করে লিখি, 5/8 গুণ 24টা উপরে চলে গেল, নিচে হলো 5। এই সুতরাং 100 টাকায় ক্রয়ে লাভ হবে হচ্ছে গিয়ে, এখানে 5 আর 5 যদি কাটা যায় তাহলে কি 24/8 গুণ হচ্ছে 100, তাই তো? তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 24। তাহলে আমরা লিখতে পারি 5/8 তাহলে কি দাঁড়ালো? এটা কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 5/8 টাকা ক্রয়ে লাভ কত? 5/24 টাকা। সুতরাং 1 টাকা ক্রয়ে লাভ হচ্ছে গিয়ে 5/24, এখানে ভাগ হচ্ছে 5/8। বা আমরা কি করতে পারি? আমরা করতে পারি হচ্ছে 5/24 গুণ হচ্ছে 8/5 টাকা। সুতরাং 100 টাকা ক্রয়ে লাভ হচ্ছে, এখানে 5 আর 5 কাটা, আর 3 আটা 24। তাহলে কি আসতেছে এখানে? 100/3। কারণ বা এটাতে আমরা কি লিখতে পারতাম? 1/3 টাকা। তোমরা এখানেও কাটাকাটি করতে পারো, অথবা এখানে এসে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারো। জাস্ট এটা হলো টাকা, একটু বলে রাখি, এটা তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো। আমি তো একটু অন্য কালারে লিখে দিই, তোমরা এইভাবে লিখতে পারো। জাস্ট এটাকে আমি একটু এখানে আলাদাভাবে লিখলাম, 5/24 ভাগ 5/8 গুণ হচ্ছে 100। তাহলে আমরা কি করতে পারি? 5/24 গুণ উপরে 8 চলে যাবে, নিচে 5 গুণ হচ্ছে 100। তাহলে কি করতে পারি? 5 5 কাটা, 3 আটা 24, তার মানে কি 100/3। তার মানে এটাকে আরেকটু যদি আমরা ক্লারিফাই করি তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে গিয়ে 33 সমস্ত 1/3, কারণ 3 33 99 যোগ 1। তার মানে নির্ণয় উত্তর হচ্ছে গিয়ে 33 সমস্ত 1/3% বা শতকরা এত টাকা ওনার কি হয়েছে? লাভ হয়েছে। চলো পরের অঙ্কটা করি।
এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে একটি গাড়ির বিক্রয় মূল্য। খেয়াল করো গাড়িটার কি দেওয়া আছে, বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। এর মানে কি, গাড়িটা যত টাকা দিয়ে কেনা হয়েছে সেই তার এত অংশ 4/5 অংশের সমান হচ্ছে বিক্রয় মূল্য। গাড়িটা যদি এইভাবে লেখা থাকতো যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটি ক্রয় মূল্যের দ্বিগুণ, বা দেখা গেছে যে এখানে যদি লবটা যদি বড় হইতো তাহলে আমরা কি বুঝতাম। এখানে কিন্তু খেয়াল করো লব ছোট এবং এটা হচ্ছে ক্রয় মূল্য, এইটুক দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে কি ক্ষতি হয়েছে। উত্তর, মনে করি গাড়িটির ক্রয় মূল্য ক টাকা, যেহেতু আমরা জানি না এটা যদি হয়, সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য কত, এই যে ক বা মূল টাকা যেটা আছে তার 4/5 অংশের অংশ। এটা যদি হয় তাহলে এটার বিক্রয় মূল্য কত হচ্ছে 4 ক ডিভাইডেড হচ্ছে 5। এখন এটা কি হয়েছে, এটা হয়েছে ক্ষতি, তাই তো, এটা কি হয়েছে, ক্ষতি হয়েছে। যদি ক্ষতি হয়ে থাকে তাহলে কিসের উপর বেস করে ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের উপর বেস করে। খেয়াল করো বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হইতেছে গিয়ে লাভ, আর বিক্রয় মূল্যটা যদি কম হয়, ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হচ্ছে ক্ষতি। তাহলে আমরা কি লিখতে পারি, এটাতে এটাকে লিখতে পারি এটাকে কি লিখতে পারি, এখন এখানে যদি আমরা ক্ষতিটা বের করি, এখানে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য তো ক টাকা, সুতরাং ক্ষতি, ক্ষতি কি, ক্ষতি হচ্ছে গিয়ে যেহেতু ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। বুঝতে পারছো আশা করি। এখানে ক্রয় মূল্য কত, ক টাকা, আর বিক্রয় মূল্য 4 ক ডিভাইডেড 5। তাহলে কত আসতেছে এখানে 5 ক বিয়োগ 4 ক, নিচে হলো 5, তার মানে 5 ক থেকে 4 ক বাদ দিয়ে যদি দেই ক/5, এটা কি এত টাকা ক্ষতি। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ক টাকায় ক্ষতি ক/5 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি, এই যে ক/5 ভাগ হচ্ছে ক টাকা, সুতরাং 100 টাকায় ক্ষতি ক ডিভাইডেড 5 ভাগ ক গুণ 100, এখানে কি টাকা। এটাকে আমরা কি লিখতে পারি, ক ডিভাইডেড 5 গুণ, কটা উপরে আছে লব অবস্থায় আছে, সুতরাং ভাগ করতে গেলে এটা ভাগ 1/ক লিখতে পারি, গুণ হচ্ছে 100। তাহলে এই ক আর ক কাটা, আর এখানে 5×20 100, তার মানে কি এটা 20%, তার মানে শতকরা 20 টাকা কি ক্ষতি হয়েছে। খুবই সহজ, শুধু একটু বুঝতে হবে আসলে প্রশ্নে কি চাইছে। প্রশ্নে যা চাইছে আমরা যদি প্রশ্নটা বারবার পড়ি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। চলো পরের অঙ্কটা করি। অলরেডি 10 পর্যন্ত আমাদের শেষ, এই চ্যাপ্টারে আসছে 15টা অঙ্ক। আমরা কি মনে করছি এই লেকচারটা কি একটু বড় হচ্ছে, যদি লেকচারটা বড় হয় তাহলে আমরা কিন্তু চাইলে এখানে স্টপ করতে পারি এবং আর একটা লেকচার করতে পারি,
অথবা আমরা করতে পারি কি একটা লেকচারের ভিতরেই বড় অংশটা রাখতে পারি। আমার মনে হয় সেটাই ভালো হয়, আমার মনে হয় এটাই ভালো হয়। আমরা লেকচারটাকে একটু বড় করি, বাট একসাথেই সবগুলো পাই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তার মানে কি, একটা জিনিস আমরা যাই কিনি, যেই টাকাতেই কিনি, সেই টাকাতে কিনে যদি 400 টাকা বিক্রি করি তাহলে কি হয়? ক্ষতি হয়। আবার যদি 480 টাকায় বিক্রয় করি তাহলে তার কি হয়? 3 গুণ লাভ হয়। তাহলে জিনিসটা হইতেছে গিয়ে যে জিনিসটা কত টাকা, মানে কি আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে দেখতে হবে হইতেছে গিয়ে যে ক্রয় মূল্য তো কত আমরা জানি না, বাট কিছু থিম দেওয়া আছে। তাহলে মনে করি ক্রয় মূল্য হচ্ছে কি? ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। এখন 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 কি দাঁড়াবে? এখন আমরা কি করতে পারি? ক্ষতি হয়। কিসে ক্ষতি হয়? ক্ষতি হচ্ছে গিয়ে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। খেয়াল করো, এখানে কিন্তু দুইটা জিনিস। 400 টাকায় যদি বিক্রয় করে তাহলে হয় ক্ষতি, আর 480 টাকায় যদি বিক্রয় করে তাহলে ওখানে যত টাকা ক্ষতি হইতো তার 3 গুণ লাভ হইতো। তাহলে প্রথমে আমরা কি করি? ক্ষতিটা বের করি। ক্রয় মূল্য আমরা কি জানি? সেটা হলো ক, আর বিক্রয় কত? 400। এই গেল একটা। আর লাভ কিসের ক্ষেত্রে হচ্ছে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু বড়, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 480 টাকা, আর ক্রয় মূল্য কত? ক টাকা। এখন প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে, তার 3 গুণ লাভ হয়। তার মানে কি? তার মানে হচ্ছে কি, যদি আমরা লিখি প্রশ্ন মতে এই যে ক্ষতিটা ক বিয়োগ 400, এটা 3 গুণের সমান হতেছে গিয়ে এই যে লাভটা হয়েছে এইটা। তার মানে কি 480 বিয়োগ ক। তাহলে আমরা যদি একটু অঙ্কটা করি এইরকম, 3 ক বিয়োগ 400-কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসতেছে? 1200 সমান 480 বিয়োগ ক। যদি উভয় পক্ষ পক্ষান্তর করি তাহলে 3 ক যোগ ক, আর এখানে কি 480 যোগ 1200। এখানে আমরা কত লিখতে পারি? 4 ক, আর এখানে কত আসতেছে? 400 আর 1200 হলো 1600 আর 80। এখন যদি আমরা ক সমান 1680 ডিভাইডেড 4, তাহলে 4 4 আর 16, 4 20 100। সুতরাং কি? সুতরাং ক্রয় মূল্য হচ্ছে কি? সুতরাং ক্রয় মূল্য 420 টাকা। এখন দেখি প্রশ্নটার সাথে আসলে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। খেয়াল করো, 420 টাকা যদি ক্রয় মূল্য হতো, আর সেখানে কি? সেখানে হইতেছে গিয়ে বিক্রয় মূল্য এখানে কত? 420 টাকা কিনে যদি 400 টাকা বিক্রি করতাম তাহলে কি 20 টাকা ক্ষতি হইতো। জিনিসটা ঠিক আছে, তাই না? জিনিসটা কি ঠিক আছে। আবার খেয়াল করো, এই যে ক্রয় মূল্য 420 টাকা আর বিক্রয় মূল্য হইল গিয়ে 480 টাকা, তাহলে কত? 60 টাকা। খেয়াল করো 3 গুণ হয়েছে না? যেই টাকা ক্ষতি হইতো তার 3 গুণ হচ্ছে 60 টাকা। তার মানে কি আমাদের উত্তর ঠিক আছে।
চলো 12 নম্বর অঙ্কটা করি। একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ হবে? এখানে কি আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে যে যাই কিনুক না কেন 625 টাকা যদি বিক্রি করে তাহলে 10% ক্ষতি হয়। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের একটা ক্রয় মূল্য বের করতে হবে, এবং ক্রয় মূল্যটা যদি বের করি তাহলে আমরা কিন্তু কত পার্সেন্ট লাভ হবে বা 10% যে লাভ হবে সেটাও বের করে ফেলতে পারবো। চলো আমরা অঙ্কটা করি। প্রথম হচ্ছে কি 10% ক্ষতি হয়, তার মানে কি 10% ক্ষতিতে কি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, দাম যদি 100 টাকা হয় 10 টাকা ক্ষতি হয়েছে এত টাকা বা 90 টাকা, তাই তো? তাহলে এখানে 625 কি দেওয়া আছে, বিক্রয় মূল্য, তাহলে এখানে 90 টাকা কি বিক্রয় মূল্য। এর মানে আমরা কি লিখতে পারি, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা, যেহেতু ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে গিয়ে কত, 100 ডিভাইডেড 90 টাকা, বা 625 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কি হবে, 100 গুণ 625, নিচে হচ্ছে 90। তাহলে আমরা এটা কি করতে পারি, শূন্য এখানে শূন্য কাটা, তাহলে লিখতে পারি 6250 ডিভাইডেড 9 টাকা। এটা এইভাবেই রাখি, এটা যদি এইভাবেই রাখি, এরপরে কি আছে আমাদের 10% লাভে বিক্রয় মূল্য। এখন এইটা হইল কি ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা হইল গিয়ে আমরা পাইছি, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে। এখন এইটার উপর বেস করে আমাদের বের করতে হবে 10% লাভ হবে কত টাকা বিক্রয় করলে। তাহলে আমরা লিখতে পারি 10% লাভে বিক্রয় মূল্য 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% লাভে হবে হইতেছে গিয়ে 110 কি টাকা। এখন আমাদেরকে কি বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে, 10% লাভের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 100 টাকা ক্রয়ে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং 1 টাকা ক্রয়ে বিক্রয় মূল্য হচ্ছে 110 আর ডিভাইডেড হচ্ছে কি 100 টাকা। এখন খেয়াল করে এই যে ক্রয় মূল্যটা আছে 6250 ডিভাইডেড 9 টাকা ক্রয়ে বিক্রয় মূল্য, এখানে কি 110 ডিভাইডেড 100, তারপরে কি গুণ 6250, নিচে হচ্ছে 9। এটা কাটা, তার মানে আসতেছে কত, এটা যদি গুণ করি, গুণ করলে কত আসবে, আর একটু ডিভাইড করা যায়, এখানে এই যে শূন্য, এই যে শূন্য কাটা, তাহলে লিখতে পারি কত আমরা, যদি আমরা গুণ করি 625কে 11 দ্বারা তাহলে 6875, এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবা, ডিভাইডেড 9 টাকা। তার মানে কি একটা ঘড়ি যদি আমরা 625 টাকা বিক্রয় করি
তাহলে 10% ক্ষতি হবে। এবং যদি আমরা কি করি, আমরা এটাকে যদি আরেকটু ডিভাইড করি তাহলে কি দাঁড়াচ্ছে, যদি আমরা ডিভাইড করি 6875, এখানে যদি 9 দ্বারা আমরা ভাগ করি তাহলে কি আসতেছে 7 9 63, এখানে আসতেছে হচ্ছে 5, এখানে 7, তাই তো 6 9 হচ্ছে 54, এখানে আসতেছে 3 আর এখানে আসতেছে 5, তাহলে কত আসতেছে 4 7 28, তাহলে এখানে হচ্ছে 28, তাহলে কত আসতেছে 7। এর মানে কি 764 সমস্ত 7/9, এত টাকা যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের উল্টো আরও কি হবে 10% লাভ হবে। এই হচ্ছে নির্ণয় অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আমাদের জন্য দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা করার আগে একবার একটু পড়ি অঙ্কটা কি লেখা আছে। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার হচ্ছে 4 টাকা। সে দোকানিকে 500 টাকা দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিল। এই যে এখানে লেখা আছে কি ভ্যাটের হার, এটা হলো কি সরকার নির্ধারিত একটা কর দিতে হয়। আমরা এখন দৈনন্দিন জীবনে যদি কোনো শপিং মলে যাই, বিশেষ করে এই যে বড় বড় যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো আছে, বিশেষ করে আগোরা, নন্দন বা স্বপ্ন, এইসব জায়গাতে আমরা কিন্তু দেখি কি লেখা আছে হচ্ছে একটা প্রোডাক্ট প্রাইস প্লাস ভ্যাট। আমরা প্রায়ই কিন্তু দেখি যে প্রাইস প্লাস ভ্যাট। প্রাইসের দাম যদি 50 টাকা হয়, আবার ভ্যাট থাকে কি 5% বা 15%, তাহলে মোট কিন্তু টাকাটা বের হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ফেস করতেছি। তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটু জানতে হবে যে আসলে মূল প্রাইসটা কত। এখন আমরা যদি এইভাবে একটু দেখি যে 1 মিটার ফিতার ক্রয় মূল্য কয় টাকা? 20 টাকা। সুতরাং 15 মিটার ফিতার ক্রয় মূল্য হচ্ছে 20 গুণ 15, তাহলে কত টাকা? 300 টাকা। কথা ছিল কিন্তু, বা মূলত আমরা কি করে থাকি, একটা জিনিসের দাম দেওয়া আছে এত টাকা, আমরা এত পরিমাণ নেব, টোটাল এত টাকা, 300 টাকা। আসলে দোকানিকে কিন্তু দোকানের ফেরত দেওয়ার কথা ছিল কত? 500 টাকা দিছে, 300 টাকা দাম হয়েছে, তার মানে কি 200 টাকা ফেরত দিবে। আসলে কিন্তু না, কারণ এখানে কি একটা ভ্যাট উল্লেখ করা আছে, তাই তো? এখানে কিন্তু একটা ভ্যাট উল্লেখ করা আছে। এই ভ্যাটটা কিন্তু ইসের সাথে যুক্ত হবে। সেটা কি? ভ্যাটের হার হচ্ছে 4 টাকা, তার মানে 100 টাকায় ভ্যাট 4 টাকা, 1 টাকায় ভ্যাট 4/100 টাকা। সুতরাং 300 টাকা ভ্যাট কত হবে? 4 গুণ 300 ডিভাইডেড 100, তার মানে কি এটা কাটা, এখানে 3, 12 টাকা। এই পর্যন্ত তোমরা তো আশা করি বুঝতে পারছো। একটা জিনিস কিনলো 300 টাকা দিয়ে, সেই 300 টাকার উপর ভ্যাট আসছে কত টাকা? 12 টাকা। খেয়াল করো তাহলে এখন ক্রয় মূল্য কত হয়ে গেল? এখন ক্রয় মূল্য কত হয়ে গেল? ভ্যাট সহ ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 130 টাকা, 300 টাকা, আর ভ্যাট হচ্ছে 12 টাকা, তাহলে 312 টাকা। এইটা হলো কি মূল প্রাইস।
300 টাকা ক্রয় মূল্য, 12 টাকা ভ্যাট, তার মানে দুটা মিলে আসতেছে 312 টাকা। সুতরাং মাইশা ফেরত পাবে 500 বিয়োগ 312, তার মানে এখানে 8, এখানে হচ্ছে 8 1, অর্থাৎ 300 টাকার জিনিস ভ্যাট সহ 312 টাকা হওয়ার কারণে সে ফেরত পাবে 188 টাকা, কারণ সে 500 টাকা দোকানিকে দিচ্ছিল, 188 টাকা সে ফেরত পাবে। আচ্ছা, আবারও বলে রাখি, এই অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা খুব আহামরি কিছু না। জিনিসটা হলো গিয়ে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস কিনে থাকি, সেই কেনার ফলে যত টাকা বিল আসে সেই বিলের সাথে আবার একটা ভ্যাট হয়। আমরা কিন্তু খাবারের দোকানেও দেখছি যে খাবারের সাথে হয়তো 15% ভ্যাট দিতে হবে বা 5% ভ্যাট দিতে হবে, বা অনেক সময় কিন্তু লেখা থাকে সার্ভিস চার্জ 10%। 2000 টাকা দেখা গেছে মানে আমরা খাইতে বসলাম, সেখানে আবার 10% ভ্যাট চলে আসলো বা 10% সার্ভিস চার্জ চলে আসলো। আবার অনেক সময় কি লেখা থাকে, লেখা থাকে হচ্ছে কি মূল বিলের এত টাকা ভ্যাট এবং তার উপরে আবার এত টাকা হচ্ছে কি সার্ভিস চার্জ। তো অনেক সময় আমাদের সাথে কিন্তু দোকানিদের মারামারি লেগে যায় যে আরে দাম হইতেছে কি এত টাকা কেন আসলো। কারণ আমাদেরকে অবশ্যই বিভিন্ন শর্তগুলো পড়ে দেখতে হবে বা কোনো কন্ডিশন আছে কি না সেইগুলো জিজ্ঞাসা করতে হবে যে খাবারের পরে বিল কত হবে বা আরও কোনো কিছু আছে কি না। এইটা যদি আমরা জানি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে এবং আমাদের অনেক মারামারি থেকে আমরা বেঁচে যাব। চলো আমরা পরের অঙ্কটা করি। এখানে কি দেওয়া আছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, ওকে, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় কি হয় 85 রুপি হয়, 0.85 রুপি হয়, তাহলে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেকেই এখানে, উনি তীর্থস্থানে গেছে, আমরা তীর্থস্থানের হিসাব বাদ দিই, আমরা নিজেরাও কিন্তু বিভিন্ন সময় ভারতে ভ্রমণে যাই। ভারতে ভ্রমণে গেলে কি করতে হয়, বাংলাদেশের যেমন মুদ্রা হচ্ছে টাকা, ভারতে হচ্ছে রুপি, এবং এই দুটার টাকার পরিমাণ কিন্তু সমান না। আমরা দেখা গেছে যে 1 লাখ টাকা নিয়ে গেলাম, আসলে কিন্তু ওখানে 1 লাখ টাকা ব্যবহার করতে পারলাম না, টাকাটা কমে যাচ্ছে, অথবা দেখা গেছে বেড়ে যেতে পারে। যদি বাংলাদেশের টাকার মান ভালো থাকে তাহলে টাকা উল্টারে বেড়ে যাবে, আর বাংলাদেশের টাকার মান যদি ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত কিছুটা কম, সুতরাং আমরা যে টাকা নিয়ে যাচ্ছি সেই টাকা কিন্তু পাচ্ছি না। তাহলে আমাদেরকে কি দেখতে হবে, আমরা ভারতীয় 42,500 রুপির জন্য আমরা কত টাকা প্রয়োজন হবে। ধরলাম আমরা যাব ইন্ডিয়াতে, আমরা খরচ করব 50,000 রুপি, বা এখানে দেওয়া আছে কি 42,500 রুপি, তাহলে সমপরিমাণ কত টাকা হবে। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 0.85 রুপি সমান, এখানে 0.85 রুপি বা ইন্ডিয়াতেও পয়সা বলে, 85 পয়সা সমান হচ্ছে বাংলাদেশের 1 টাকা, তাই তো। তাহলে এত রুপি সমান 1/0.85 টাকা। এখন 42,500 রুপি আমাদের দরকার, তার এগেনস্টে কত টাকা লাগবে, 1 গুণ 42,500 রুপি ডিভাইডেড বাই 0.85 টাকা। এখন আমরা কি করতে পারি, এখানে 42,500 গুণ 100 দিলাম, কারণ এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দশমিকটাকে উঠায় ফেললাম। এখন যদি আমরা এই অঙ্কটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরটা যদি নেই তাহলে কি দাঁড়াচ্ছে, 42,500 গুণ হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 85, তার মানে হলো কত, 50,000। একদম সুন্দর করে মিলে গেল। তার মানে কি, আমরা যদি 50,000 টাকা ভারতে নিয়ে যাই, সেখানে আমরা পাবো হচ্ছে কি 42,500 রুপি।
আর এস, আর এটা হলো টাকা। তাহলে কি হবে, বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে? বাংলাদেশের 50,000 টাকা প্রয়োজন হবে। এটা কিন্তু খুব বাস্তবসম্মত একটা অঙ্ক, কারণ আমরা প্রায় ইন্ডিয়া ভ্রমণে যাই এবং দেখা গেছে যে এই মারামারি করি এই মানি এক্সচেঞ্জের দোকানের সাথে, বা মুদ্রা বিনিময়ের যে দোকানগুলো আছে ওখানের সাথে মারামারি লাগে। কেউ বলে 85 রুপি, কেউ বলে 0.85 রুপি, কেউ বলে হচ্ছে গিয়ে 84, কেউ বলে 86। তো আমাদের যদি ক্যালকুলেশনটা জানা থাকে তাহলে কিন্তু দামাদামি করে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্টটা বের করতে পারবো। তো চলো শেষ অঙ্কটা করি। এই অঙ্কটাও কিন্তু খুব বাস্তবসম্মত, কারণ আমরা পরপর 3টা অঙ্ক করলাম। একটা হচ্ছে ভ্যাট, একটা হচ্ছে রুপি এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে এখন কি করব, বাৎসরিক আয়ের করের উপরে একটা অঙ্ক করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। আগেই বলে রাখি, এই অঙ্কটা তোমরা ক্লাস 7-এ পাইছো, এই জন্য নিজেদেরকে ধন্যবাদ দিতে পারো, কারণ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে চাকরি করে কিন্তু তারা আসলে আয়করের হিসাবটা জানে না। খেয়াল করো, নীলিম সাহেব একজন চাকরিজীবী, ওকে। তার মাসিক মূল বেতন হচ্ছে কি 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা আয়কর কত? 0 টাকা। এবং পরবর্তী টাকার উপরে আয়কর হার কত? 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করবে? এর মানে কি? এর মানে হচ্ছে কি, আমরা জানি সরকার নির্ধারিত আয়কর দিতে হয়, এবং সেই আয়করটা কি, প্রথম 2,50,000 পর্যন্ত আয়কর মওকুফ। তার মানে আমাদের স্যালারি যাই হোক না কেন, সেই স্যালারির সমান যদি 2,50,000 হয় অথবা 2,50,000-এর কম হয়, তাহলে আমাদেরকে আয়কর দিতে হবে না, দিতে হবে না। বাট যদি 2,50,000-এর 1 টাকাও যদি বেশি হয়, তাহলে সেই টাকার উপরে কি করতে হবে? 10% আয়কর দিতে হবে। তাহলে এই যে একজন ভদ্রলোক, তার মাসিক মূল বেতন হচ্ছে গিয়ে 22,250 টাকা, তাহলে তার বার্ষিক বেতন কত? তার মানে আমরা যদি লিখি 1 মাসে বেতন 22,250 টাকা, সুতরাং 12 মাসে বেতন হচ্ছে গিয়ে 22,250 গুণ কি 12, যেহেতু 1 বছরের মানে হলে 12 মাস টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু গুণ করে নেই, 22,250 গুণ হচ্ছে 12, তার মানে কত? 2,67,000 টাকা হচ্ছে ওনার কি বার্ষিক বেতন। এখন প্রশ্ন মতে কি দেওয়া আছে? বার্ষিক বেতনের প্রথম 2,50,000 টাকা আয়কর শূন্য। তার মানে হচ্ছে কি, পরবর্তী টাকার উপরে এই যে 2,67,000 টাকা, এর মধ্যে কি 2,50,000 টাকা জন্য তাকে কোনো আয়কর দিতে হবে না। তাহলে আয়কর যোগ্য টাকা সেটা কত? 2,67,000 বিয়োগ হচ্ছে 2,50,000, তাহলে কত টাকা হলো? 17,000 টাকা। 17,000 টাকা। এই টাকা হচ্ছে গিয়ে এইটার উপরে ওনার কি করতে হবে? 10% আয়কর দিতে হবে। তাহলে 100 টাকায় আয়কর দিতে হবে কি 10 টাকা, যেহেতু 10%, সুতরাং 1 টাকায় আয়কর দিতে হবে 10/100 টাকা। সুতরাং 17,000 টাকায় আয়কর দিতে হবে 10 গুণ 17,000, আর নিচে হচ্ছে 100। তাহলে 0 আর 0 কাটা, এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে 170 গুণ 10, তার মানে 1,700 টাকা। এর মানে কি, একজন মানুষের বেতন যদি 22,250 টাকা হয়, তাহলে তাকে আয়কর দিতে হবে 1,700 টাকা।
প্রশ্নটা যদি এরকম হইতো যে একজন মানুষের বেতন 30,000 টাকা, তাহলে কি হইতো 30,000-এর সাথে গুণ হইতো 12, তার মানে হচ্ছে 3 × 36, তাই তো? এরপরে কি 0 0 0, 30,000-কে যদি 12 দ্বারা গুণ করি 3 × 36 আর হলো 4টা 0, এর মানে কি তার হলো 3,60,000 টাকা। 2,50,000 যদি বিয়োগ দিতাম তাহলে কত আসতেছিল? 3,60,000, 3,60,000-এর থেকে যদি আমরা 2.5 লাখ টাকা বাদ দেই তাহলে কত আসতেছে? 1,10,000 টাকা, তাই তো? এই যে 1,10,000 টাকা, এর উপরে করতে হইতো কি, তাকে আয়কর দিতে হইতো। তাহলে কত আসতো? ইন্টু 10%, 1,10,000 টাকা হইতেছে গিয়ে তার আয়করযোগ্য অ্যামাউন্ট, মানে 2.5 লাখ টাকার বেশি হচ্ছে কত? 3,60,000 টাকা সে বার্ষিক বেতন পাইছে, তার মধ্যে থেকে প্রথম 2.5 লাখ টাকা বাদ, তাহলে থাকতেছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা থাকতেছে, এই 1,10,000-এর উপরে কি আসবে? তার আয়কর আসবে। তাহলে সেক্ষেত্রে কত আসবে? আসবে হচ্ছে 11,000 টাকা। এরকম অঙ্ক থাকতে পারে যে এইটাই 22,250 টাকা থাকবে প্রশ্নে, তা না, অন্য ধরনের অ্যামাউন্ট থাকতে পারে। এখানে নীলিম সাহেবের জায়গায় রহিম সাহেব হইতে পারে, করিম সাহেব হইতে পারে। বার্ষিক দেখা গেছে যে মাসিক মূল বেতন না দিয়ে সরাসরি দিল, তার বার্ষিক ইনকাম হলো গিয়ে 4,85,000 টাকা। তাহলে তাকে কত টাকা আয়কর দিতে হবে? প্রথম 2.5 লাখ টাকা হচ্ছে গিয়ে আয়কর থেকে মৌকুফ। তো যাই হোক, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। আমাদের যদি বেসিক জিনিসটা জানা থাকে তাহলে যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। প্রথম ব্যাপারটা হচ্ছে কি, প্রশ্নটাকে বুঝতে হবে কি চাইছে। এখানে 3টা অঙ্ক আমরা করলাম, শেষের যে 3টা, একটা হচ্ছে আয়কর, একটা হচ্ছে ভ্যাট, আর একটা হচ্ছে গিয়ে কনভার্সেশন অফ রুপি টু টাকা। এই ধরনের বিষয়গুলো যখন থাকবে বাস্তব জীবনে, কিন্তু আমরা এগুলো ফেস করতেছি। আমাদের বাবা, চাচা, মামারা বিভিন্ন সময় ইন্ডিয়াতে যাচ্ছে, বা আমরা নিজেরাও ইন্ডিয়াতে যাচ্ছি, বা আমরা এখন ক্লাস 7-এ পড়তেছি, বাট আমাদের বাবা, চাচা বা বড় ভাই দেখা গেছে যে চাকরি করতেছে, তাদের ভ্যাট দিতে হচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু ভ্যাট রিয়েল ক্যালকুলেশনটা করতে পারছি। এইগুলো একটা জিনিস। আবার অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন দোকানে যাচ্ছি, স্বপ্নতে যাচ্ছি বা আগোড়ায় যাচ্ছি, বা বিভিন্ন খাবারের দোকানে যাচ্ছি, সেখানে কি করতে হয়? আমাদেরকে সার্ভিস ট্যাক্স দিতে হয়, অথবা দেখা গেছে যে খাবারের উপর একটা বিল আসে, বা কাপড় চোপড়ের উপর একটা বিল আসে, অথবা অনেক সময় দেখা গেছে আমরা কোনো কিছু কেনাকাটার সময় লেখা থাকে প্রাইস প্লাস ভ্যাট। তো এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, বাস্তব জিনিস যদি আমাদের জ্ঞান থাকে, এই ধরনের অঙ্ক যদি আসে আমরা খুব সহজে করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। অনুশীলনী 2.2 আমরা শেষ করে ফেললাম। পরবর্তী অন্য একটা অনুশীলনীর আমন্ত্রণ জানিয়ে 7ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।